গল্পের শুরুতেই আমরা একটি বিজ্ঞানী এবং তার মেয়েকে দেখতে পাই এবং দুজনের মুখে অদ্ভুত এক দাগ থাকে, যার কারণে তাদের সৌন্দর্য বিবর্ণ হয়ে যায়। বিজ্ঞানী তখন নিজের বাড়িতে একটি ল্যাব তৈরি করে এবং অনেকদিন ধরেই নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চালাতে থাকে। ঠিক সেই মুহূর্তেই বিজ্ঞানী একটি ফুলের ছবি আঁকে, যাকে ক্রাফট ফ্লাওয়ার বলা হয়। বাবার তথ্য অনুযায়ী এই ফুলের প্রজনন শক্তি খুবই প্রবল এবং এটি বহু বছরের মধ্যে একবারই গভীর জঙ্গলের মাঝখানে পাওয়া যায়। অনেকদিন পর অবশেষে বিজ্ঞানী একটি সিরাম তৈরিতে সফল হয় এবং যার সাহায্যে বিজ্ঞানী নিজের মুখের দাগ ঢাকতে পারবে। তারপর লোকটি একটি ত্বকের অংশ কাটে এবং তার উপর সেই কেমিক্যাল মেখে নিজের মুখে লাগায়। ত্বকটি মুখে লাগাতেই সেটা আস্তে আস্তে তার ক্ষত স্থানের সঙ্গে মিশে যেতে শুরু করে এবং ধীরে ধীরে পুরো মুখও ঢেকে যেতে থাকে। এটা দেখে লোকটি ভয়ে ভীষণ চমকে ওঠে, কারণ সে ভেবেছিল এটা শুধু মুখের নিচের অংশ ঢাকবে, কিন্তু সেটা লোকটির মুখ পুরো আবৃত করে ফেলে। লোকটি ভয় পেয়ে যায়। তারপর নিজের ঠোঁটের জায়গায় কেটে ফেলেও আশ্চর্যজনকভাবে সেই চামড়া আবারও জোড়া লেগে যায়। এই দৃশ্যটি দেখে ওই ভয়ে ভীষণ কেঁপে ওঠে। শেষ পর্যন্ত আতঙ্কে ওই তার নিজের বাবাকেই আঘাত করে মেরে ফেলে। এই দুর্ঘটনা ওইকে পুরোপুরি ভেঙে দেয় এবং তখন ওই আর কেউ থাকে না। তবে পড়াশোনায় ওই বাবার মতোই খুব ভালো। এই কারণেই ওই যুক্তরাষ্ট্রের এক নামকরা বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পেয়ে যায়। তারপর সে নিজের শহর ছেড়ে ইউএসএ চলে যায় এবং সেখানে গিয়ে ওই এক খালার কাছে থাকতে শুরু করে। খালার একটি মেয়ে থাকে যার নাম অ্যাঞ্জি, কিন্তু অ্যাঞ্জি মোটেও খুশি হয় না, কারণ তখন তাকে নিজের রুম ভাগাভাগি করে নিতে হয়। ওই যখন নতুন রুমে উঠে তখন সে একটি ছোট্ট মন্দির তৈরি করে, যেখানে তার বাবার একটি ছবি রাখা থাকে। আসলে ওই তার বাবাকেই দেবতা মনে করে এবং তাকেই পূজা করে। অল্প কিছুক্ষণ পর ওই তার বাবার কিছু নোট আর জিনিসপত্র খুঁজে পায়। অর্থাৎ তখনও পর্যন্ত ওই সেই গবেষণায় চালিয়ে যায়, যেই কারণে তার বাবা মারা যায়। পরের দিন ইউএর বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার রাস্তায় হঠাৎ এক অদ্ভুত মানুষ তার সামনে আসে। লোকটির মুখ ভয়ঙ্করভাবে বিকৃত ছিল। ওই তখন কয়েক সেকেন্ডের জন্য লোকটির দিকে তাকিয়ে থাকে এবং লোকটি তাকে বিশ্ববিদ্যালয়ের রাস্তা দেখিয়ে দেয়। তারপর উই সেখান থেকে চলে যায়। ক্লাসে প্রফেসর উইকে পুরো ক্লাসের সামনে পরিচয় করিয়ে দেয়, কারণ সে এন্ট্রি টেস্টে পুরো 100% নাম্বার পেয়েছে, যা বহু বছরের মধ্যে এটাই প্রথমবার। ক্লাস শেষ হওয়ার পর উই সায়েন্স ল্যাবে যায় এবং সেখান থেকে কিছু জিনিস নেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই প্রফেসর উইকে দেখে ফেলে এবং জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? উই উত্তর দেয় যে কিছু এক্সপেরিমেন্ট করতে হবে বলে এসেছে। প্রফেসর তখন বলে, এইভাবে এখান থেকে জিনিস নেওয়া যাবে না। প্রফেসর তখন বলে, যদি তুমি আমার ল্যাবে অ্যাসিস্ট্যান্ট হও তবে এখানকার জিনিসপত্র ব্যবহার করতে পারবে। উই তখন প্রফেসরকে জানায় যে তার বাবাও একজন বিজ্ঞানী ছিলেন এবং সে বাবার গবেষণা কর্ম এগিয়ে নিতে চায়। উইয়ের হাতে তখন বাবার গবেষণার ডায়েরিও ছিল এবং সেটা দেখে প্রফেসর ভীষণ অবাক হয়ে যায়। উই চলে যাওয়ার পর প্রফেসর নিজেও তার বাবার বিষয়ে খোঁজ করতে শুরু করে। তখন প্রফেসর জানতে পারেন যে উইয়ের বাবা একজন জিনিয়াস বিজ্ঞানী ছিলেন, কিন্তু পর্যাপ্ত ফান্ড না পাওয়ার কারণে সে নিজের কোনো গবেষণা পুরোপুরি শেষ করতে পারেনি। অন্যদিকে দৃশ্যে দেখা যায় উইয়ের কাজিন অ্যাঞ্জিকে। অ্যাঞ্জি এবং তার দুই বান্ধবী তখন উইয়ের বাড়িতে এসেছে। তারা সেখানে উইয়ের জিনিসপত্রে হাত দিতে শুরু করে। সেই সময় তারা রক্তে ভরা কিছু টুলস এবং এক্সপেরিমেন্টের কিছু ছবি দেখতে পায়, যেগুলো দেখে তিনজনই ভীষণ ভয় পেয়ে যায়। যাই হোক, পরের দিন আবারও আমরা দেখতে পাই যে অ্যাঞ্জি তার দুই বান্ধবীর সঙ্গে বসে থাকে এবং উই চায় অ্যাঞ্জিকে তার বন্ধু বানাতে। সেই কারণেই উই নিজেই তাদের কাছে গিয়ে বন্ধুত্বের প্রস্তাব দেয় এবং সবাইকে একসাথে লাঞ্চ অফার করে। উইয়ের মুখের দাগের কারণে তারা প্রথমে যেতে চায় না, কিন্তু শেষমেশ তারা রেস্টুরেন্টে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু রেস্টুরেন্টে গিয়ে যখন তারা দেখে উই কিভাবে খাবার খাচ্ছে, তখন তারা বিরক্ত হয়ে তাকে একা ফেলে চলে যায়। উই তখন সব খাবার প্যাক করিয়ে নেয় এবং বাইরে গিয়ে সেই বৃদ্ধ লোকটিকে দিয়ে দেয়। তখন উই খুব মন খারাপ অবস্থায় থাকে, তাই সেই লোকটির সঙ্গে কিছু কথা বলে এবং উই তাকে বলে, আমার মুখে দাগ আছে যা আমাকে অনেক কুৎসিত করে তোলে। লোকটি জবাব দেয় এবং বলে, না তা নয়, তুমি যেমন আছো ঠিক তেমনই অনেক সুন্দর। লোকটির সঙ্গে কথা বলে উই কিছুটা ভালো বোধ করে। তারপর ওই বাড়ি ফেরার রাস্তায় তার প্রফেসরের সঙ্গে দেখা হয়। প্রফেসর তখন তাকে লিফট দেয়। আসলে প্রফেসর উইয়ের জন্য একটি প্রস্তাব নিয়ে আসে। প্রফেসর তখন উইকে বলে, আমি তোমার এই রিসার্চ সম্পূর্ণ করতে সাহায্য করব। উই খুশি মনে রাজি হয়ে যায়, কারণ এই প্রফেসরই প্রথম মানুষ ছিল যিনি তাকে সত্যি সত্যি সাহায্য করতে চায়। পরের দিন থেকেই তারা একসাথে সেই এক্সপেরিমেন্টে কাজ শুরু করে। অনেক দিনের কঠোর পরিশ্রমের পরেও এক্সপেরিমেন্ট সফল হয় না। এতে প্রফেসর হতাশ হয়ে যায় এবং তিনি গবেষণা বন্ধ করার সিদ্ধান্ত নেন। সেই দিন উইও ভীষণ মন খারাপ অবস্থায় থাকে। ঠিক তখনই অ্যাঞ্জির বান্ধবী লিসা সেখানে আসে। লিসা ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে আবেদন করতে আসে এবং প্রফেসর তার অনুরোধ মেনে নেয়। বাড়ি ফেরার পথে উই তখন লিসার সাথেই যায়। রাস্তায় তখন আগের দিনের জন্য লিসা উইয়ের কাছে ক্ষমা চায় এবং তারা বন্ধু হয়ে যায়। সেই সময় লিসার হাতে একটি পোস্টার থাকে, যেখানে সেই রহস্যময় ফুলটির ছবি থাকে, যেই ফুলটি উইয়ের বাবা এক্সপেরিমেন্টে ব্যবহার করতেন। এটা দেখে উই তখন বুঝতে পারে যে ফুলটি নিকটবর্তী একটি প্রদর্শনীতে রাখা আছে। তখন পোস্টার দেখে উইয়ের বাবার কথা মনে পড়ে যায়, যিনি বলেছিলেন এই ফুল ছাড়া তাদের এক্সপেরিমেন্ট কখনোই সফল হবে না। তাই উই সিদ্ধান্ত নেয় যে করেই হোক তাকে এই ফুলটি পেতেই হবে। রাত হলে উই চুপি চুপি ফার্ম হাউসে যায় এবং প্রদর্শনী থেকে ফুলটি চুরি করে আনে। তারপর ফুলটি নিয়ে ওই সায়েন্স ল্যাবে চলে যায় এবং সেখানে নিজের এক্সপেরিমেন্ট শুরু করে। সায়েন্স ল্যাবে তখন প্রফেসর এবং অ্যালিস লুকিয়ে থাকে, কিন্তু ওই এক্সপেরিমেন্টে এতটাই মগ্ন থাকে যে তাদের উপস্থিতি সে খেয়ালই করে না। ফুল থেকে একটি রস বের করে নিজের এক্সপেরিমেন্টে মিশিয়ে দেয়। তারপর উই নিজের পায়ের চামড়া কেটে দুটি টুকরো করে এবং তার উপর বিশেষ সিরাম প্রয়োগ করে। ফলস্বরূপ সিরাম সেই দুই চামড়ার টুকরোকে একত্রে জোড়া লাগিয়ে দেয়। তারপর যেখানে থেকে ওই চামড়া কেটে নেয় সেখানে আবার সিরাম লাগিয়ে নিজের চামড়ার টুকরোটি বসিয়ে দেয় আর আশ্চর্যজনকভাবে সেখানে নতুন চামড়া গজাতে শুরু করে। প্রফেসর তখন জানালার ফাঁক দিয়ে অবাক হয়ে সবকিছু দেখতে থাকে। তারপর প্রফেসর তৎক্ষণাৎ ল্যাবে চলে যায় এবং তার কাছে এসে জিজ্ঞেস করে, তুমি আসলে কি করছো? উই তখন প্রফেসরকে
প্রফেসরকে বোঝায় যে ফুলের সিরাম কিভাবে তার এক্সপেরিমেন্টকে সফল করেছে। উই যখন নিজের পায়ের নতুন গজানো চামড়া প্রফেসরকে দেখায় তখন অ্যালিস ভুল বুঝে বসে এবং অ্যালিস মনে করে যে দুজনের মধ্যে অন্য কোনো সম্পর্ক আছে। তাই অ্যালিস হিংসায় ভুগতে থাকে এবং তাদের কিছু ছবি তুলে নেয়। তারপর অ্যালিস এসে উইকে বকাঝকা করে এবং জোর করে তাকে সেখান থেকে নিয়ে যায়। হঠাৎ করে এত কিছু ঘটায় উই প্রচন্ড ভয় পেয়ে নিজের নোটবুক ল্যাবেই ফেলে আসে। সেই নোটবুক পেয়ে প্রফেসর ভীষণ খুশি হয়ে যায়। অন্যদিকে অ্যালিস ইতিমধ্যে তোলা ছবিগুলো উইয়ের কাজিন অ্যাঞ্জিকে পাঠিয়ে দেয়। এদিকে প্রফেসর উইয়ের বাবার গবেষণার ডায়েরি ইংরেজিতে অনুবাদ করতে শুরু করে। অ্যাঞ্জি যখন ছবিগুলো দেখে তখন ভীষণ রেগে যায় এবং ক্রোধে ফেটে পড়ে। তারপর যখন উই অ্যাঞ্জির বাড়ি চলে আসে এবং অ্যাঞ্জির ঘরের মধ্যে পৌঁছায় তখন দেখে যে ঘরের জিনিসপত্র ভেঙে চুরমার হয়ে গেছে। এই দৃশ্য দেখে উই খুবই দুঃখ পায়, কিন্তু হঠাৎ পেছন থেকে অ্যাঞ্জি এসে উইয়ের ওপর আক্রমণ করে। আত্মরক্ষার জন্য উই পাশে রাখা একটি কলম তুলে নেয় এবং অ্যাঞ্জিকে দূরে সরানোর চেষ্টা করে। দুর্ভাগ্যবশত সেই কলম অ্যাঞ্জির চোখের মধ্যে ঢুকে যায় এবং সেখানেই অ্যাঞ্জির মৃত্যু ঘটে। আসলে উইয়ের তাকে হত্যার কোনো ইচ্ছাই ছিল না। আতঙ্কে উই তখন অ্যাঞ্জির দেহ তুলে ওয়াশরুমে নিয়ে যায় এবং কোথায় লুকাবে তা ভেবে পাগলের মতো হয়ে ওঠে। ঠিক তখনই উইয়ের মাথায় অদ্ভুত সব চিন্তা আসতে থাকে। উই তখন অ্যাঞ্জির মুখের চামড়া কাটতে শুরু করে। অ্যাঞ্জির মুখের পুরো চামড়া তুলে নেওয়ার পর উই তার নিজের বানানো সিরাম মুখে ইনজেক্ট করে দেয় এবং সেই চামড়া নিজের মুখে লাগিয়ে নেয়। অল্প সময়ের মধ্যেই তার মুখের টিস্যু এবং অ্যাঞ্জির মুখের টিস্যু একত্রে মিশে যায় আর অবিশ্বাস্যভাবে উই দেখতে একেবারেই অ্যাঞ্জির মতো হয়ে যায়। ঠিক সেই সময় অ্যাঞ্জির মা বাড়ি ফিরে আসে। অ্যাঞ্জির মা তখন উইকে অ্যাঞ্জি ভেবে জড়িয়ে ধরে। এতে উই মনে করে সে অবশেষে একটি ভালো পথ পেয়ে গেছে, তাই সে অ্যাঞ্জির রূপেই থেকে যায়। সকাল হলে উই অ্যাঞ্জির পোশাক পরে নেয় এবং তার জীবন উপভোগ করতে শুরু করে। তারপর যখন উই বিশ্ববিদ্যালয়ে যায় তখন প্রথমেই তার সঙ্গে অ্যাঞ্জির বয়ফ্রেন্ডের দেখা হয়। জীবনে প্রথমবার কোনো ছেলে তার এতটা কাছে আসে। উই মনে করে যে নিজের আসল দেহে তার জীবন খুবই নিঃসঙ্গ ও একঘেয়ে ছিল, অথচ অ্যাঞ্জি ছিল ভালো বন্ধু, ভালোবাসার বয়ফ্রেন্ড আর স্নেহময়ীমা। একদিন উই অ্যাঞ্জির বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটে যায়। সেখানে দুজন যখন একে অপরের খুব কাছাকাছি আসতে থাকে তখন হঠাৎ উইয়ের মুখে লাগানো অ্যাঞ্জির চামড়া খসে পড়তে শুরু করে। এই দৃশ্য দেখে উই অনেক ভয় পেয়ে যায় এবং সেই ছেলেটিও আতঙ্কিত হয়ে পিছিয়ে যায়, কিন্তু পিছিয়ে যেতে গিয়ে ছেলেটি হোঁচট খেয়ে নিচে পড়ে যায় এবং সেখানেই মারা যায়। উই তখন ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে আসে এবং ঘরে রাখা তার বাবার নোটবুক খুঁজতে শুরু করে, কারণ সেই নোটবুকেই হয়তো ত্বককে চিরস্থায়ীভাবে জুড়ে রাখার রহস্য লেখা আছে। কিন্তু বাবার নোটবুক সে খুঁজে পায় না, কারণ সেটা তখন প্রফেসরের কাছে ছিল। তখন উইয়ের কাছে থাকে সামান্য কিছু সিরাম, সেটা বের করে উই আবার নিজের মুখে ইনজেক্ট করে এবং অ্যাঞ্জির মুখ বানিয়ে নেয়। অন্যদিকে প্রফেসরকে দেখা যায় তিনি সেই ফুলের সন্ধানে বের হয়েছেন, কারণ প্রফেসরও জানতে পারে যে এই ফুলই একমাত্র জিনিস যা এক্সপেরিমেন্টকে সত্যিকারের সফল করতে পারবে। তখন ফুলটি খোঁজার সময় প্রফেসরের কাছে তার ট্রান্সলেটরের ফোন আসে এবং সে জানায় যে নোটবুক ইংরেজিতে অনুবাদ করতে গিয়ে সে এক ভয়ঙ্কর সত্য জানতে পেরেছে। এই এক্সপেরিমেন্ট ভীষণ বিপজ্জনক, তাই সে প্রফেসরকে তৎক্ষণাৎ এক্সপেরিমেন্টটি বন্ধ করতে বলে, কিন্তু প্রফেসর তার একটি কথাও শোনে না। তারপর ওই বিশ্ববিদ্যালয়ে আসে তার বাবার নোটবুক খুঁজতে। ল্যাবে গিয়ে ওই বইটি কোথাও খুঁজে পায় না, তাই ওই প্রফেসরকে ফোন করে এবং প্রফেসর তখন বলে, হ্যাঁ নোটবুকটি আমার কাছেই আছে, কিন্তু এখন আর তুমি সেটা পাবে না, কারণ এই গবেষণার ফলাফল আমি আমার নিজের নামেই প্রকাশ করব। এই কথা শুনে ওই প্রচন্ড রেগে যায়, কিন্তু কিছুই করতে পারে না, তাই উই চুপচাপ সেখান থেকে চলে আসে। বিশ্ববিদ্যালয় থেকে বের হতে অ্যালিস উইকে দেখতে পায়। তখন উই জানতে পারে যে অ্যালিসের প্রফেসরের সঙ্গে সম্পর্ক ছিল, আর আগে ওই সিদ্ধান্ত নেয় প্রফেসরের প্রতি জমে থাকা ক্ষোভ সে অ্যালিসের ওপরেই ঝাড়বে। তখন অ্যাঞ্জি রূপ ধরে উই অ্যালিসকে বাড়িতে আমন্ত্রণ জানায়। তারপর অ্যালিস আসতেই উই তার ওপর আক্রমণ করে। অ্যালিস তখন প্রাণ বাঁচাতে পালাতে পালাতে বাগানে গিয়ে পৌঁছায়, কিন্তু উই সেখানে তাকে ধরে ফেলে এবং একটি ড্রিল মেশিন দিয়ে তাকে আক্রমণ করে হত্যা করে। অ্যালিসকে হত্যার পর উই তার মুখের চামড়াও তুলে নেয় এবং নিজের মুখে লাগিয়ে নেয়। এবার উই একেবারে অ্যালিসের মতো দেখতে হয়ে যায়, এমনকি নিজের চুলও সে অ্যালিসের মতোই সাজিয়ে নেয় যাতে কেউ তাকে চিনতে না পারে। এই সব ঘটনার মধ্যে দেখা যায় প্রতিবেশীর কুকুর সবকিছু দেখে ফেলে। তারপর কুকুরটি খুব অস্থির হয়ে ওঠে এবং ডাকতে শুরু করে। এর কারণে তখন প্রতিবেশী পুলিশকে ফোন করে, কিন্তু যখন পুলিশ আসে তখন তারা উইকে তোয়ালে দিয়ে ঢাকা অবস্থায় দেখে এবং কিছু না বলেই ফিরে যায়। পরদিন সকালে অ্যালিসের রূপ নিয়ে উই বিশ্ববিদ্যালয়ে যায়। উই তখন ভীষণ আনন্দ পায়, কারণ অ্যালিস খুব জনপ্রিয় ছিল এবং তাকে দেখে সবাই খুশি হয়ে ওঠে। তারপর উই অ্যালিসের মুখ নিয়ে প্রফেসরের বাড়িতে যায়, কারণ উই জানতো যে এখান থেকেই তার বাবার নোটবুক পাওয়া যাবে। প্রফেসর তখন কিছুই বুঝতে পারে না, কারণ অ্যালিসের রূপে উইকে দেখে প্রফেসর তাকে বাড়িতে ঢুকতে দেয়। উই তখন ঘরে ঘরে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তার বাবার নোটবুক খুঁজে পায় না। আর আগে উই বাড়ি ফিরে আসে এবং তখনই উই প্রথমে নিজের করা দুটি খুন লুকানোর চেষ্টা করে। তখন অ্যাঞ্জি এবং অ্যালিসের মৃতদেহ উই পুলে ফেলে দেয়। তারপর অ্যাঞ্জির মোবাইল দেখতে গিয়ে উই নিজের এবং প্রফেসরের তোলা সেই ছবিগুলো খুঁজে পায়, যেগুলো অ্যালিস তাকে কলঙ্কিত করার জন্য তুলেছে। উই সেই একই ছবি এবার প্রফেসরের বিরুদ্ধে ব্যবহার করে এবং উই সেই ছবিগুলো অথরিটির কাছে মেল করে পাঠায়। অথরিটি বিষয়টি জানার পর বুঝতে পারে প্রফেসর নিজের স্বার্থের জন্য মেয়েদের ব্যবহার করে, তাই পুলিশ এসে প্রফেসরকে গ্রেফতার করে নিয়ে যায়। কিন্তু প্রফেসরের প্রভাব ছিল অনেক বেশি, যার ফলে পরের দিনই প্রফেসর জামিনে ছাড়া পেয়ে যায়। তারপর বাড়ি ফিরে প্রফেসর উইয়ের বাবার গবেষণার মতো একই এক্সপেরিমেন্ট শুরু করে। প্রতিটি ধাপ ঠিকভাবে অনুসরণ করার পর প্রফেসর অবশেষে সিরাম তৈরি করে। তারপর দুইটি ভিন্ন ত্বকের টিস্যু জোড়া লাগানোর চেষ্টা করে, কিন্তু সেগুলো সত্যি জোড়া লেগেছে কিনা তা তখনও স্পষ্ট বোঝা যায় না। ঠিক সেই সময় উই সেখানে এসে উপস্থিত হয় এবং প্রফেসর উইকে দেখে আরো বেশি উত্তেজিত হয়ে ওঠে। প্রফেসর তখন উইকে লিভিং রুমে বসতে বলে এবং নিজের জন্য কিছু খাবার আনতে যায়। এদিকে উইয়ের একটাই লক্ষ্য থাকে তার বাবার নোটবুক। প্রফেসর সরে যেতেই উই নোটবুক খুঁজতে শুরু করে। তখনই তার হাতে পড়ে যায় সেই সিরাম যা প্রফেসর কিছুক্ষণ আগেই তৈরি করেছে। উই তৎক্ষণাৎ সিরাম নিয়ে সেখান
থেকে পালিয়ে যায়। প্রফেসর ফিরে এসে বুঝতে পারে কিছু একটা গোলমাল হয়েছে এবং প্রফেসর দেখতে পায় যে তার তৈরি করা সিরাম সেখানে নেই। তখনই প্রফেসরের সন্দেহ হয় উই সেটা নিয়ে গেছে। রাতে উই নিজের আসল মুখ নিয়ে বাড়িতে থাকে। ঠিক তখনই লিসা তার কাছে আসে এবং সে জানায় তাদের দুই বান্ধবী অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে গেছে। এতে লিসা খুব দুঃখ পায়। উই তখন তাকে শান্ত করার চেষ্টা করে। হঠাৎ লিসার পিপাসা পায়। লিসা তখন পানি খাওয়ার জন্য ফ্রিজ খোলে এবং ফ্রিজের ভেতরে পড়ে থাকতে দেখে তার দুই বান্ধবীর কাটা দেহাংশ। এই দৃশ্য দেখে লিসা ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু এর আগেই উই তার মুখ চেপে ধরে এবং লিসার শ্বাসরোধ হয়ে যায়। উই লিসার গলা টিপে মেরে ফেলার পরও তার দেহ লুকানোর সুযোগ পায় না। ঠিক তখনই দরজায় ঘন্টা বেজে ওঠে, কারণ বাইরেই থাকে প্রফেসর। দরজা খোলা থাকায় প্রফেসর তখন ঘরে ঢুকে পড়ে এবং দেখে পুরো ঘর অন্ধকার হয়ে আছে। তখন উইকে ভেতরে অদ্ভুত ভঙ্গিতে বসে থাকতে দেখে প্রফেসর কিছুটা অস্বস্তি বোধ করে, কিন্তু উই হঠাৎ হেসে ওঠে এবং প্রফেসরকে অভিনন্দন জানায় এবং বলে আপনার এক্সপেরিমেন্ট সফল হয়েছে। এই কথা শুনে তখন প্রফেসরও খুশি হয়ে যায়, কিন্তু উই হঠাৎ রাগান্বিত হয়ে বলে ওঠে ওটা তোমার এক্সপেরিমেন্ট নয়, আমার বাবার এক্সপেরিমেন্ট ছিল। প্রফেসর তখন উইয়ের কথাকে উপেক্ষা করে ফ্রিজের দিকে এগোতে থাকে নিজের তৈরি সিরাম নেওয়ার জন্য, কিন্তু ফ্রিজ খুলতেই প্রফেসর লাশগুলো দেখে আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই উই প্রফেসরের ঘাড়ে একটি অচেতন করার ইনজেকশন ঢুকিয়ে দেয়। কিছুক্ষণ পর প্রফেসরের জ্ঞান ফিরে আসলে প্রফেসর ভয়ে লক্ষ্য করে যে উই ইতিমধ্যেই তার পুরো শরীরের চামড়া তুলে ফেলেছে। এই দৃশ্য দেখে প্রফেসর ভীষণ আতঙ্কে জোরে জোরে চিৎকার করতে থাকে। উই তখন প্রফেসরের শরীরে সিরাম ইনজেক্ট করে এবং তার শরীরের এক টুকরো চামড়া লাগিয়ে দেয় এবং সেই চামড়া বাড়তে শুরু করে। উই প্রফেসরের মুখে একটি স্ট্র ঢুকিয়ে দেয়। তারপর চামড়ার টুকরো পুরো শরীরে ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই প্রফেসর যন্ত্রণায় মারা যায়। কিন্তু মারা যাওয়ার আগে প্রফেসর ভীষণ চিৎকার করতে থাকে এবং এই চিৎকার প্রতিবেশী শুনে ফেলে। তাই প্রতিবেশী আবারও পুলিশকে ফোন করে। উই সেখান থেকে পালিয়ে সেই বৃদ্ধ লোকের কাছে যায় সাহায্যের জন্য। বৃদ্ধ লোকটি সবসময় উইকে ভালোভাবে বুঝতে পারে। উইয়ের অনুরোধে বৃদ্ধ লোকটি তাকে নিজের চাদরে লুকিয়ে ফেলে। হঠাৎ বসে থাকার সময় উইয়ের পাশে রাখা সিরামের বোতল হঠাৎ করেই ভেঙে যায়। সিরামের প্রভাবে উই এবং বৃদ্ধ লোকটির শরীরের টিস্যুগুলো একসাথে মিশতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই তারা দুজন মিলে এক ভয়ঙ্কর মনস্টারে রূপান্তরিত হয়ে যায়। এই ভয়াবহ মুহূর্তে উই তখন কিছুই করতে পারে না। ঠিক তখনই উইয়ের খালা সেখানে এসে পৌঁছায় যে তার নিজের মেয়ে অ্যাঞ্জিকে খুঁজছিল, কিন্তু উই তার খালাকে অ্যাঞ্জির সত্যিকার ঘটনা জানাতে পারে না এবং এই মুভি এখানেই শেষ হয়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।